নাও আমরা যেতে চাচ্ছি কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার ডিজিজ। আগে আমরা পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন সম্পর্কে তোমাদের সাথে বলেছি, যেহেতু একটা আলসার আছে সেখান থেকে ব্লিডিং হওয়াটা এটা ইজ এ ভেরি কমন কমপ্লিকেশন। এই আলসারটা স্টমাকের ভিতরে আছে অথবা ডিউরিনামে আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, আমরা সিমটম দেখে বুঝছি যে হ্যাঁ এই পেশেন্টের পেপটিক আলসার আছে। আমরা পরীক্ষা করে দেখতে পাচ্ছি, এন্ডোস্কোপি করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এর আলসার আছে। আমরা কন্ট্রাস্ট মিডিয়ার এক্সরে করে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ তার আলসার আছে, এবং অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট করছি। বাট ইন স্পাইট অফ ট্রিটমেন্ট there may be some complications, and the commonest complication of the peptic ulcer is the bleeding. Commonest complication of the peptic ulcer is a bleeding. That is, এখানে ব্লিডিংটা হলে দুটো টার্ম আসতে হবে সামনাসামনি। ওয়ান থিং ইজ, বলো বুশরা, বলো যে এই যে ব্লিডিংটা যদি হয় আমাদের কমন টার্ম কি বলো? হেমাটোমেসিস এন্ড মেলানা। গুড, ভেরি গুড। তাহলে আমাদের কমন টার্ম আমরা বলবো যে হেমাটোমেসিস অ্যান্ড মেলিনা। নাও, what is hematemesis and what is melena? The bright red blood or clots imply active bleeding and are medical emergencies. Altered blood with a dark granular appearance, that is coffee grounds, suggests that bleeding has ceased or has been relatively modest. This must be differentiated from the hemoptysis when blood is coughed out. তাহলে এখানে আমরা দেখলাম কি, যে যদি পেশেন্টের হেমাটোমেসিস বলতে আমরা আগে বলেছি যে ইট ইজ এ ব্লাড ইন দি ভমিট ম্যাটেরিয়াল। তো যদি এই হেমাটোমেসিসের সময় যে ব্লাডটা আসবে এটা যে ব্রাইট রেড হয়ে থাকে, তাহলে আমাদেরকে ধারণা করতে হবে যে ইয়েস, ব্লিডিং ইজ স্টিল অনগোয়িং। অবভিয়াসলি ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। আর যদি ব্লাডটা ডার্ক কালার হয়ে থাকে, গ্রানুলার অ্যাপিয়ারেন্স, যেটাকে সংক্ষেপে আমরা বলি কফি গ্রাউন্ড কালার, কফি গ্রাউন্ড কালার, এটা তখন কি ইন্ডিকেশন দিবে যে হ্যাঁ ব্লিডিং হয়, এটা স্টপ হয়ে গেছে। রেসিডুয়াল ব্লাড যেগুলো ছিল গ্যাস্ট্রিক জুইসের সাথে মিক্সড হয়ে এরকম কফি গ্রাউন্ড কালার হয়ে এটা বমির সাথে বেরিয়ে আসছে, অথবা ব্লিডিংটা খুব মিনিমাম হচ্ছে, যেটা ওই গ্যাস্ট্রিক জুইসের সাথে এসে ডাইলুট হয়ে এইভাবে বেরিয়ে আসছে। ঠিক আছে, তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আরেকটা টার্ম আমাদের পাশাপাশি আছে হেমাটোমেসিসের পাশাপাশি, হেমোপটাইসিস। দ্যাট ইজ when patient coughs out blood, that is called hemoptysis. It comes from lungs, is a different root. আর হেমাটোমেসিস হলো পেশেন্ট ভমিটস ব্লাড, দ্যাট ইজ ইট কামস ফ্রম স্টমাক। সো এটার জন্য কখনো কনফিউশন না হয়। আর মেলেনাটা কি হচ্ছে, ব্ল্যাক টারি স্টুল প্রডিউসড ইন দি প্রেজেন্স অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ। এখানে যদি কোনো পেশেন্ট এসে তোমার কাছে কমপ্লেন করে যে আমি পায়খানার সাথে আমার পায়খানার রঙটা কালো হচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটাকে সে মেলিনা মিন করছে, এটাকে আমরা টার্ম বলি মেলেনা। এবং এই ব্লাডটা কিন্তু আপার জিআই ব্লাড, এটা মানে আমাদের জিআই সিস্টেমের উপরের দিকে কোনো জায়গার থেকে এটা ব্লিডিং হয়েছে, এবং সেই ব্লিডিংটা অক্সিডেশন হচ্ছে যখন এটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্রস করছে বডিতে, তখন সেখানে অক্সিডেশন অফ আয়রন ইন দি হেমোগ্লোবিন অ্যাজ দি প্যাসেজ থ্রু দি আইলিয়াম অ্যান্ড কোলন। যখন এই ব্লাডটা পাস করছে আইলিয়াম এবং কোলন দিয়ে, তখন ডিউ টু ডাইজেস্টিভ প্রসেস এটার অক্সিডেশন হচ্ছে হয়ে এটা একটা ব্ল্যাক কালার ধারণ করছে, যেটাকে আমরা বলি ডাইজেস্টিভ ব্লাড। এটাকে কিন্তু সংক্ষেপে অনেক সময় বলি যে ডাইজেস্টেড ব্লাড, কারণ এটা হচ্ছে যে অল্টার্ড ব্লাড হয়ে আসছে সেখানে। বা অল্টার্ড বলতে আবার জন্য ভেবো না যেটা নষ্ট হয়ে ড্যামেজ, নো, এটা হচ্ছে ডাইজেস্টিভ প্রসেস পাস করে এসেছে বলে এই ব্লাডটার কালারটা এরকম অল্টার্ড হয়ে গিয়েছে, এবং তখন সেটাকে আমরা বলি ব্ল্যাক টারি স্টুল। এই পেশেন্ট যখন তোমার কাছে আসবে কমপ্লেন করবে যে হ্যাঁ আই এম পাসিং ব্লাড ইন মাই ভমিটিং, I am passing black colored stool, তখন তোমাকে ধারণা করতে হবে যে yes, obviously my patient is suffering from hematemesis and melena. তো তখন পেশেন্ট তোমাকে কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? সে তো প্রথমে বললো যে হ্যাঁ আমি বমি করছি, রক্ত উঠছে, পায়খানার রং কেমন হচ্ছে জিজ্ঞাসা করলে বলে কালো হচ্ছে। ওকে, দুটো একসাথে হতে পারে, থাকতে পারে, অথবা তোমাকে ভমিটিং খুব বেশি হলো না কিন্তু ব্ল্যাক কালার স্টুল নিয়ে আসছে, এটাও হতে পারে। আবার ব্ল্যাক কালার স্টুল হলো না, শুধু ভমিটিং নিয়েও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি পেতে পারি এখানে? হেমাটোমেসিস উইথ অর উইদাউট মেলিনা পেশেন্টের প্রেজেন্টেশনে থাকতে পারে। পেশেন্টকে যদি তুমি জিজ্ঞাসা করো, পেশেন্ট হলো বললো যে না আমার রক্ত বমি হচ্ছে, তুমি যদি জিজ্ঞাসা করো যে ভাই তোমার পায়খানাটা কেমন হচ্ছে, সে বলতে পারে যে কালো পায়খানা হচ্ছে, অথবা নাও হতে পারে। তাহলে হেমাটোমেসিস উইথ অর উইদাউট মেলিনা। পিকচারে দেখো একটা পেশেন্ট বমি করছে, তার রক্তর কালারটা দেখো,
আর একটা দেখো পায়খানা করেছে, ব্ল্যাক কালার স্টুল দেখো। দেয়ার মে বি অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে পেশেন্টের, সে বলবে যে ম্যাডাম আমাকে খুব আই এম ফিলিং লেথার্জি, ডিজিনেস, শর্টনেস অফ ব্রেথ, অ্যাবডোমিনাল অ্যান্ড রেট্রোস্টার্নাল পেইন। তাহলে পেশেন্ট তোমাকে আরও বলবে যে কমপ্লেন দেবে যে আই ফিল লেথার্জিক, ডিজিনেস, শর্টনেস অফ ব্রেথ, অ্যাবডোমিনাল অর রেট্রোস্টার্নাল পেইন। বলবে যে উপরের পেটে অথবা একদম হাত দিয়ে দেখাবে যে স্টারনামের পিছনে তার পেইন হচ্ছে। দেয়ার মে বি সাইন্স অফ হাইপোভলিমিক শক অলসো। যদি হিউজ অ্যামাউন্টের ব্লাড যদি তোমার লস হয়ে যেয়ে থাকে তাহলে পেশেন্ট মে অলসো প্রডিউসেস দ্য সাইন্স অফ হাইপোভলিমিক শক। এখানে আমরা জানলাম যে হেমাটোমেসিস অ্যান্ড ম্যালেনা হলে পেশেন্ট কীভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। কতগুলো কথা আমি একটু বলে রাখি যে হোয়াট আর দ্য কজেজ অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। হোয়াট আর দ্য কজেজ অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং মনে রাখতে হবে সবসময়, এটা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হতে পারে। তোমার কতগুলো কন্ডিশান আছে, একটা হচ্ছে আলসার, আরেকটা হচ্ছে কি ইরোশন হতে পারে। তাহলে আলসারটা হলে কোথায় হবে, যেখানে ব্লিডিং হতে পারে, একটা ইসোফেগাসে যদি আলসার হয়, আপার জিআই ব্লিডিংয়ের কথা বলছি, দ্যাট ইজ তখন তোমাকে চিন্তা করতে হবে ফ্রম স্টমাক টু ডিউডেনাম। এটাকে আমরা বলি, সাধারণত আমরা বলি এটাকে আপার জিআইস। প্রথম চিন্তা করো তুমি, ইসোফেগাসে আলসার হতে পারে, আমরা আগে পড়ে এসেছি। গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডিউডেনাল আলসার হতে পারে, যেটাকে একসাথে বললে পেপটিক আলসার। তাহলে যে আপার জিআই যে ব্লিডিংটা আমরা পাই তার ভিতরে আলসারের জন্য যে ব্লিডিংটা হয় সেখানে ইসোফেজিয়াল আলসার ইজ 6% রেসপন্সিবল ফর দ্য ব্লিডিং, গ্যাস্ট্রিক আলসার 21% ইজ রেসপন্সিবল ফর ব্লিডিং, অ্যান্ড ডিউডেনাল আলসার 33% রেসপন্সিবল ফর ব্লিডিং। এবার যদি আলসার না থেকে যদি আমরা ইরোশন, হোয়াট ইজ ইরোশন? এখন ইরোশনের ক্ষেত্রে তোমার ইসোফেগাসে ইরোশন হতে পারে, স্টমাকেও হতে পারে, ডিউডেনামেও হতে পারে। তো যদি ইসোফেজিয়াল ইরোশন হয়ে থাকে সেখানে আলসারের চেয়ে বেশি ব্লিডিং হয়, দ্যাট ইজ 13% ব্লিডিংটা হয় ফ্রম দি ইরোশন। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে, স্টমাকের ক্ষেত্রে যে ইরোশন হয় তাহলে তোমার ব্লিডিংটা হয় 9%, আর ডিউডেনামে যদি ইরোশন হয় তাহলে সেখানে ব্লিডিং হয় 4%। ইরোশনটা হচ্ছে একটা জায়গা ছুলে গেছে, এরকম একটা লাইক উন্ড আর কি। আচ্ছা, এর বাইরে আরও কিছু কন্ডিশন আছে যেখানে ব্লিডিং হতে পারে, তার ভিতরে একটা হচ্ছে মেলোরি ওয়েজ টিয়ার, মেলোরি ওয়েজ টিয়ার। আরেকটা হচ্ছে পারে কি রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিক্স, রাপচার ইসোফেজিয়াল ভেরিক্স। তারপরে হচ্ছে টিউমার হতে পারে, তোমার ইসোফেগাসের টিউমার থেকেও কিছু ব্লিডিং হতে পারে, স্টোমাকের টিউমার থেকেও ব্লিডিং হতে পারে। তারপরে কিছু ভাস্কুলার অ্যাবনর্মালিটির জন্যও হতে পারে। এর বাইরে আদার্স কিছু কারণ আছে, তার জন্য কিছু ঘটতে পারে। তাহলে দিজ আর দি কমনেস্ট কারণের ভিতরে যদি আমরা জিজ্ঞাসা করি বলবা আলসার, ডিউডেনাল আলসার হতে পারে, ডিউডেনাল ইরোশন হতে পারে, পেপটিক আলসার হতে পারে, এবং স্টোমাক এবং ডিউডেনামে ইরোশনের জন্য হতে পারে, মেলোরি ওয়েজ টিয়ার হলেও হতে পারে, ইসোফেজিয়াল ভেরিক্স রাপচার করলেও হতে পারে, তারপরে কোনো আপার জিআই কোনো টিউমার থাকলে সেখান থেকে ব্লিডিংটা হতে পারে। কিছু সামটাইমস ভাস্কুলার অ্যাবনর্মালিটি থাকলেও ব্লিডিং হতে পারে। তাহলে দিজ আর দি কমন টাইপস অফ কজেজ অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। এবং সেখানে দেখো আমি পিকচারে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, সুন্দরভাবে একটা পিকচার করা আছে। এটা যদি তোমরা এই ছবিটা যদি মনে রাখো তাহলেই কিন্তু অনেক কিছু তোমাদের মানে সহজ হয়ে যাবে মনের ভিতর ধরে রাখার জন্য। ওকে, তাহলে কজেজ অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এটা কিন্তু তোমার কমন কোশ্চেন ফর রিটেন ভাইবা, দ্যাট ইজ দি তোমার লং কেস শর্ট কেসেও কিন্তু যদি এরকম ধরনের পেশেন্ট পড়ে সেক্ষেত্রে তোমাদেরকে এই কোশ্চেন কিন্তু করা হয়। আরেকটা কমন কোশ্চেন আছে, যেহেতু এটা আপার জিআই, কজেজ অফ আপার জিআই ব্লিডিং, সেম কোশ্চেন মে অ্যারাইজ হোয়াট আর দ্য কজেজ অফ লোয়ার জিআই ব্লিডিং। ঠিক আছে, জিআই ট্র্যাক্ট তো মাউথ টু একদম অ্যানাস পর্যন্ত। তাহলে আমরা আপার জিআই ব্লিডিংটার কারণ জানলাম, আমাদেরকে লোয়ার জিআই ব্লিডিংয়েরও কারণ জানতে হবে হোয়েন উই উইল গো থ্রু দ্যাট চ্যাপ্টার। ঠিক আছে, মনে রেখো এটা যে আমরা আপার জিআই ব্লিডিংটা জানলাম এবং যখন আমরা লোয়ার জিআই সিস্টেমটা পড়বো তখন ওখানেও ব্লিডিংটার কারণগুলো আমরা জানবো। ওকে, নাও এই যে হেমাটোমেসিস অ্যান্ড ম্যালেনা পেশেন্ট তোমার কাছে চলে এসেছে, তুমি ইউ আর ইন এ ইমার্জেন্সি রুম অর ডক্টর ইন এনি হসপিটাল অর ক্লিনিক, সাডেনলি একটা পেশেন্ট চলে আসলো তোমার কাছে, হিউজ হেমাটোমেসিস হচ্ছে, তখন ইউ মাস্ট হ্যাভ টু গিভ দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, দ্যাট ইজ দ্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট।
এখন তুমি যদি এই সময় ভয় পেয়ে যাও যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে, কি করব, তাহলে তো হবে না। বিইং এ ডক্টর, ইউ মাস্ট বি cool and you must provide adequate life saving support. First thing, whatever the cause of this bleeding, principles of management are identical. একটা জিনিস মনে রাখতে হবে যে হেমাটোমেসিস হচ্ছে যে কারণে ঘটে থাকুন না কেন, এটা যদি টিয়ারের জন্য ঘটে থাকে, যদি তোমার আলসারের জন্য ঘটে থাকে, ইরোশনের জন্য ঘটে থাকে, ভাস্কুলার অ্যাবনর্মালিটির জন্য ঘটে থাকে, হোয়াটএভার দি কজ, পেশেন্ট এসেছে আমার কাছে ব্লিডিং নিয়ে, তো এর ম্যানেজমেন্টটা কিন্তু সেম। ফার্স্ট থিং কি, দি পেশেন্ট শুড বি অ্যাডিকুয়েটলি রিসাসিটেড অ্যান্ড ফলোয়িং দিস দি পেশেন্ট শুড বি ইনভেস্টিগেটেড আর্জেন্টলি টু ডিটারমিন দি কজ অফ দি ব্লিডিং অ্যান্ড অনলি দেন শুড ট্রিটমেন্ট অফ এ ডেফিনিটিভ নেচার মে বি অ্যাপ্লাইড। তাহলে কী হলো, প্রথমে পেশেন্টকে আমার রিসাসিটেট করতে হবে, তারপরে আমার ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে আমাকে ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিতে হবে। তিনটা জিনিস। আমাকে প্রথমে রিসাসিটেশন করতে হবে। তো দেখো পেশেন্টের দুইজন পণ্ডিত দাঁড়িয়ে গেছে পেশেন্টের পাশে, পিকচারে দেখো, তারা কিন্তু রিসাসিটেশনের জন্য ব্যস্ত। তাহলে রিসাসিটেশনের ভিতরে তোমাকে কি করতে হবে, ফার্স্টে যে তোমার এবিসি, যে এটা রিসাসিটেশনের যে মেজারমেন্ট নেওয়ার যে ওয়েগুলো আছে, তোমাকে ফার্স্ট থিং তাকে এয়ারওয়ে দেখতে হবে, ব্রিদিং দেখতে হবে, দেন তোমাকে একটা সার্কুলেশন মেনটেন করতে হবে বাই মিনস অফ এ ওয়াইড বোর আইভি ক্যানুলা ইনসার্ট করতে হবে। ওয়াইড বোর আইভি ক্যানুলা স্টার্ট করার পরে সাথে সাথে তোমাকে তাকে ইমিডিয়েটলি তাকে ব্লাড ড্র করে ব্লাড ক্রস ম্যাচিং অ্যান্ড গ্রুপিংয়ের জন্য পাঠাতে হবে, এবং আর্লি অ্যাজ পসিবল ইউ শুড টু স্টার্ট ব্লাড ট্রান্সফিউশন। মিনহোয়াইল, যখন তোমার ব্লাড ট্রান্সফিউশন যদি একটু দেরি হয়ে থাকে, ইউ মে স্টার্ট উইথ এ ইন্ট্রাভেনাস ফ্লুইড। ভলিউম এক্সপ্যান্ডিংয়ের জন্য একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড তুমি তাকে রান করতে থাকবা। মিনহোয়াইল তোমাকে ব্লাড সেন্ড করতে হবে, গ্রুপিং ক্রস ম্যাচিং হয়ে ব্লাড আসার পরপরই তোমাকে ব্লাড স্টার্ট করতে হবে। এই লেভেলে তোমাকে কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর ইনজেকশন আকারে দেওয়ার কোনো বাড়তি বেনিফিট নাই, বিকজ ইউ ডোন্ট নো দি এক্স্যাক্ট কজ অফ দি ব্লিডিং। তো যখন তুমি তাকে এইটুকু ম্যানেজ করলে, যদি তাকে অক্সিজেন লাগে তাহলে এয়ারওয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা পেশেন্ট শকে যাওয়ার থাকে টেন্ডেন্সি থেকে থাকে, ইউ শুড স্টার্ট অক্সিজেন অলসো। তাহলে কী হবে, অল দিয়ে তোমার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রোটোকলটা তোমাকে এখানে ফলো করে পেশেন্টকে রিসাসিটেট করতে হবে, ঠিক আছে? অ্যাজ এ জেনারেল রুল, মোস্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং উইল স্টপ স্পন্টেনিয়াসলি। আমরা জানি যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে সমস্ত ব্লিডিংগুলো হয়, এগুলো কিন্তু সাডেনলি হয়, আবার কিন্তু গ্র্যাজুয়ালি এটা স্টপ হয়ে যায়। বাট দেয়ার আর সামটাইমস ইনস্ট্যান্সেস হোয়েন দিস ইজ নট দি রুল। ইন দিস সার্কামস্টেন্সেস রিসাসিটেশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট মে কন্টিনিউ সাইমultaneously। তুমি যখন তাকে রিসাসিটেশন শুরু করেছো, তখন তোমার একটা প্রত্যাশা থাকবে যে ব্লিডিং মে স্টপ অটোমেটিক্যালি, এবং সেটা যখন স্টপ হয়ে গেলে তুমি বুঝতে পারবা যে তোমার রিসাসিটেশনের পেশেন্টটা দ্রুত ইমপ্রুভ করে যাচ্ছে। বাট ইনস্পাইট অফ ইউর অ্যাডিকুয়েট রিসাসিটেশন, পেশেন্ট যদি ইমপ্রুভ করতে অ্যাডিকুয়েটলি ইমপ্রুভ না করে, তখন তোমাকে কি থিঙ্ক করতে হবে, তাহলে এখনও অনগোয়িং হেমোরেজ আছে। তাহলে অনগোয়িং হেমোরেজ থাকলে তাহলে তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে আর্জেন্টলি যে কোথায় থেকে ব্লিডিংটা আসছে এবং তার ট্রিটমেন্ট। তাহলে তিনটা কাজ একসাথে শুরু না করলে তুমি পেশেন্টকে সেভ করতে পারবে না। এখানে আরেকটা কথা আছে যে দেয়ার আর অকেশনস হোয়েন লাইফ সেভিং ম্যানোভার্স হ্যাভ টু বি আন্ডারটেকেন উইদাউট দ্য বেনিফিট অফ অ্যান অ্যাবসোলিউট ডায়াগনোসিস। কখনো কখনো দেখা গেছে যে লাইফ সেভিং মেজারটা এমনভাবে নিতে হবে যে আমরা অ্যাবসোলিউট বেনিফিট পাবো কি না সেটা না ভেবেও আমাদেরকে তোমার লাইফ সেভিং মেজার নিতে হবে। সেটা কিভাবে নিতে হয়, ধরো তোমার ইসোফেজাল ভেরিক্সটাকে রাপচার করেছে, সেখান থেকে হিউজ ব্লিডিং হচ্ছে, সেখানে একটা জিনিস আছে যে সানেস্টেকেন ব্ল্যাকমোর টিউব বলে একটা ডিভাইস আছে, যেটা যদি আমরা ইসোফেগাসের ভিতরে, এই যে টিউবটা দেখো, সানেস্টেকেন ব্ল্যাকমোর টিউব, এটা দেখো একটা বেলুন টাইপের একটা, এটা যদি আমরা ডিভাইসটা স্টমাকের ভিতরে ইন্ট্রোডিউস করি, ইসোফেগাস এবং কার্ডিয়াক এন্ডের ওখানে থাকবে এবং একটা বেলুন সিস্টেম আছে, সেটাকে আমরা ইনফ্লেট করে দিলে ওটা ওয়াইডেন্ট হয়ে গেল এবং ওটাতে প্রেশার দিয়ে তোমার ইসোফেজাল ভেরিক্সটাকে তারা কম্প্রেস করে রেখে ব্লিডিংটাকে বন্ধ করে দিচ্ছে। এটা একটা ইমার্জেন্সি লাইফ সেভিং মেজার বাট নট এ ডেফিনিটিভ ট্রিটমেন্ট। ওকে, তারপরে পেশেন্ট যখন আফটার তোমার রিসাসিটেশান, তোমার হেমোডাইনামিক স্ট্যাটাসটা যখন স্ট্যাবল হলো,
তখন তুমি পেশেন্টকে এবার তোমাকে কি করতে হবে, ইউ শুড সাজেস্ট দি পেশেন্ট ফর ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দি সোর্স অফ ব্লিডিং। এবং সেখানে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ইজ আপার জিআই এন্ডোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপিতে আমরা দেখলাম যে হ্যাঁ, দেয়ার ইজ এ সোর্স অফ ব্লিডিং। আচ্ছা, আমরা সোর্সটা পেয়ে গেলাম এন্ডোস্কোপিতে। এন্ডোস্কোপিতে দেখলে আমরা কি করতে পারি, যদি দেখলাম যে একটা মাইনিউট ভেসেল ব্লিড করছে, তাহলে আমরা এন্ডোস্কোপিক কটারাইজেশনটা করতে পারি। আচ্ছা, যদি দেখা গেল যে না, এটাকে ওয়াইড লার্জ ভেসেল ব্লিড করছে, এটাকে কোনো রকমের কটারাইজেশনে বন্ধ করা যাবে না, তাহলে তোমাকে কি করতে হবে, আর্জেন্টলি তোমাকে সার্জিক্যাল ম্যানুভারের দিকে যাইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এন্ডোস্কোপিতে যখন আমরা আলসারটাকে আইডেন্টিফাই করতে পেরেছি, হেয়ার ইজ দ্য পিকচার, যেখানে এন্ডোস্কোপি করে তাকে দেখা হচ্ছে কোথায় সেটা মানে এটা ডায়াথার্মিক কোয়াগুলেশন করা পসিবল কি পসিবল না। এরপরে যদি দেখলাম যে আমাদের কখনো পসিবল হবে না, এই ডিসিশনটা যদি আমরা এসে যাই, দেন আমাদের উই হ্যাভ দ্য অনলি অপশন ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট। অ্যান্ড হোয়াট শুড বি দি সার্জিক্যাল ট্রিটমেন্টস অফ bleeding peptic ulcer I will discuss in the next class. Today I am ending here.